নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল এডুলাইটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের আজকে ইন্ডিয়ান পলিটির পর্বে আমরা ফান্ডামেন্টাল রাইটস এর আর্টিকেল 19 নিয়ে আলোচনা করব। মৌলিক অধিকারের 19 নম্বর ধারা নিয়ে আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলিতে প্লিজ লাইক দিন, ভিডিওগুলি বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং ভিডিওর তলায় যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান কমেন্ট লিখে জানান ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। এবং অবশ্যই বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন, যাতে ভবিষ্যতে আমি যে ভিডিওগুলো আপলোড করতে থাকবো সেগুলো অ্যাজ এ নোটিফিকেশন আপনারা পেয়ে যান। সো বন্ধুরা, আজকের ক্লাস শুরু করা যাক। আজকে আমরা রাইট টু ফ্রিডম এর আর্টিকেল 19 নিয়ে আলোচনা করব। বন্ধুরা, রাইট টু ফ্রিডম ভারতীয় সংবিধানের 19 নম্বর আর্টিকেল থেকে 22 নম্বর আর্টিকেলের মধ্যে আছে। আমরা প্রত্যেকটি আর্টিকেলই ধরে ধরে আলোচনা করছি। এর আগে আমরা রাইট টু ইকুয়ালিটির ধারাগুলি আলোচনা করেছি। আজকে আমরা শুরু করছি রাইট টু ফ্রিডম। আজকে প্রথম আর্টিকেল 19 নিয়ে আমরা আলোচনা করব। এই আর্টিকেল 19 হচ্ছে ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকারগুলি আছে তার মধ্যে সবথেকে বেশি অধিকার আছে আর্টিকেল 19-এ। ভারতের এই আর্টিকেল 19-এ মোট 6টি অধিকার আছে। আমাদের সংবিধান আমাদের ভারতীয় নাগরিকদেরকে আর্টিকেল 19-এর মাধ্যমে 6খানা অধিকার প্রদান করেছে। আমরা একটি একটি করে প্রত্যেকটি 6টি অধিকার আমরা এখন জানবো এবং এই 6টি অধিকার নিয়ে আমরা পরবর্তীতে ডিটেলে আলোচনা করব। প্রথমে আমরা দেখি ফার্স্ট যে অধিকার আমাদেরকে দেওয়া হয়েছে 19 নম্বর আর্টিকেলের মাধ্যমে, রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অর্থাৎ মত প্রকাশ এবং বাক স্বাধীনতা, বাক স্বাধীনতার অধিকার এবং মত প্রকাশের অধিকার। 2 নম্বর কি বলা হচ্ছে, রাইট টু অ্যাসেম্বল পিসেবলি অ্যান্ড উইদাউট আর্মস, অর্থাৎ পিসেবলি অর্থাৎ শান্তিপূর্ণভাবে এবং উইদাউট আর্মস, কোনো অস্ত্র শস্ত্র ছাড়া আমরা অ্যাসেম্বল করতে পারি বা জড়ো হতে পারি। 3 নম্বর কি বলা হচ্ছে, রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন অর ইউনিয়ন অর কোঅপারেটিভ সোসাইটিস, অর্থাৎ সমিতি বা কোনো ইউনিয়ন বা সমবায় সমিতি আমরা গঠন করতে পারি। 3 নম্বর এটা আমরা আগে আলোচনা করলাম। এরপর 4 নম্বর, রাইট টু মুভ ফ্রিলি থ্রুআউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। এখানে দুটো দা হয়ে গেছে, একটা দা হবে। রাইট টু মুভ ফ্রিলি থ্রুআউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের যে টেরিটরি তার মধ্যে আমরা যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারি। রাইট টু মুভ ফ্রিলি, স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারি। 5 নম্বর কি বলা হচ্ছে, রাইট টু রিসাইড অর সেটল ইন এনি পার্ট অফ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের যে কোনো জায়গায় আমরা বসবাস করতে পারি। 6 নম্বর, রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি অন এনি অকুপেশন, ট্রেড অর বিজনেস, অর্থাৎ আমরা যে আমাদের যা যা পেশা, ব্যবসা বাণিজ্য চাকুরি যা পেশা, সেই যে কোনো পেশা আমরা ভারতবর্ষের যে কোনো জায়গাতে যে কোনো পেশার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারি। অর্থাৎ 6টি আমরা কি কি দেখলাম তাহলে। প্রথম হচ্ছে রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, বাক স্বাধীনতা, মতামত প্রকাশের অধিকার। আচ্ছা, রাইট টু অ্যাসেম্বল, অর্থাৎ জমায়েত করার অধিকার এবং সেটা অবশ্যই যেন শান্তিপূর্ণ হবে এবং উইদাউট আর্মস হয়। 3 নম্বর, রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন, অর্থাৎ অ্যাসোসিয়েশন তৈরি করার অধিকার, অ্যাসোসিয়েশন অর ইউনিয়ন অর কোঅপারেটিভ সোসাইটি। রাইট টু মুভ ফ্রিলি থ্রুআউট দ্য কান্ট্রি, থ্রুআউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, ভারতবর্ষের যে কোনো জায়গায়, আমাদের দেশের যে কোনো জায়গায় ফ্রিলি মুভ করা। 5 নম্বর, রাইট টু রিসাইড অর সেটল ইন এনি পার্ট অফ দ্য ইন্ডিয়া, যে কোনো স্থানে বসবাস করার অধিকার। এবং রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন, অর্থাৎ যে কোনো পেশা মাধ্যমে জীবিকা অর্জনের অধিকার ভারতের যে কোনো স্থানে। প্রথমে আর্টিকেল, এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলে রাখি, প্রথমে আর্টিকেল 19-এ 7টি অধিকার ছিল। 1978 সালের 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে রাইট টু অ্যাকোয়ার, হোল্ড অ্যান্ড ডিসপোজ অফ প্রপার্টি, অর্থাৎ সম্পত্তি অ্যাকোয়ার করা, সেটাকে হোল্ড করা এবং সেটাকে ডিসপোজ করা, এর যে অধিকার 19 নম্বর আর্টিকেলে ছিল সেই অধিকারটি বাদ দেওয়া হয়েছে। তাই বর্তমানে 7টি থেকে 6টি অধিকার। এই অধিকারগুলিকে শুধুমাত্র স্টেটের এগেনস্টে সুরক্ষিত, এই অধিকারগুলি শুধুমাত্র স্টেট অর্থাৎ আমাদের রাষ্ট্রের এগেনস্টে কিন্তু সুরক্ষিত। রাষ্ট্র যদি কোনোভাবে এই ক্ষমতাগুলি আমাদের খর্ব করে, এই অধিকারগুলি খর্ব করে, তাহলে সেটি কিন্তু কোনো আমাদের দেশ কিন্তু এই অধিকারগুলি আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। এই মৌলিক অধিকার 19 নম্বর মৌলিক অধিকারের মাধ্যমে
রাষ্ট্রের এগেনস্টে এই অধিকারগুলি আমাদের সুরক্ষিত, কোনো ইন্ডিভিজুয়ালসের এগেনস্টে নয়। অর্থাৎ এরকম কোনো নয় যে একটা ইন্ডিভিজুয়াল, কোনো একজন ব্যক্তি আমাদের কাছ থেকে কোনো আমাদের এই যে স্বাধীনতার অধিকার খর্ব করলো, এবং তার জন্য কিন্তু আমরা সংবিধানের যে সাংবিধানিক প্রতিবিধানের যে অধিকার আছে, কনস্টিটিউশনাল রেমিডিস, সেখান থেকে কিন্তু আমরা কোনো রেমিডিস পাবো না। এক্ষেত্রে লিগ্যাল রেমিডিস হতে পারে, কিন্তু কনস্টিটিউশনাল রেমিডিস পেতে গেলে সেটা কিন্তু আমরা পাবো রাষ্ট্রের এগেনস্টে, রাষ্ট্র যদি কোনোভাবে আমাদের এই অধিকারকে খর্ব করে থাকে। 19 নম্বর আর্টিকেলের কিছু গ্রাউন্ডের উল্লেখ আছে। আমাদের এই পুরো 19 নম্বর আর্টিকেলে আমরা যতগুলি অধিকার পড়লাম, প্রত্যেকটি অধিকারে কিছু গ্রাউন্ড আছে, এবং সেই গ্রাউন্ডের ওপর ডিপেন্ড করে কিন্তু রাষ্ট্র এই অধিকারগুলির ওপর রিজনেবল রেস্ট্রিকশন আনতে পারে। এই রিজনেবল রেস্ট্রিকশন আনতে পারে এটা আমরা আগে একটা হিন্ট পেয়েছিলাম যখন আমরা মৌলিক অধিকারের ফিচার্স পড়ছিলাম, ফান্ডামেন্টাল রাইটস এর ফিচার পড়ছিলাম। সেখানে বলা ছিল যে দ্য ফান্ডামেন্টাল রাইটস আর নট অ্যাবসলিউট বাট কোয়ালিফাইড। অর্থাৎ অধিকার দেওয়া হয়েছে আমরা, তার মানে যে আমরা যত্রতত্র স্বেচ্ছাচারীর মতো সেটা ব্যবহার করতে পারবো তা নয়। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু গ্রাউন্ডে কিন্তু সেগুলো রাষ্ট্র আমাদের উপর একটা লিমিটেশন লাগাতে পারে, রিজনেবল রেস্ট্রিকশন আনতে পারে। তার জন্যই বলা হয়েছিল নট অ্যাবসলিউট বাট কোয়ালিফাইড। ফ্রিডম অফ স্পিচ, প্রথম যে আর্টিকেল 19 ক্লজ 1 যেটা ছিল ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব। প্রতিটি নাগরিক তার ভিউজ, ওপিনিয়ন, বিলিফ, কনভিকশন ইত্যাদি মুখে বলে, লিখে, প্রিন্টিং করে, ছবি এঁকে বা যে কোনোভাবে প্রকাশ করতে পারবে। কোন একটা নাগরিক কোন একটা ব্যাপারে তার ভিউজ, তার ওপিনিয়ন, তার মতামত, বিলিফ, তার বিশ্বাস, তার কনভিকশন অর্থাৎ প্রত্যয়, এইগুলো কিন্তু কোন একজন ব্যক্তি সে মুখে বলে বা লিখিত আকারে বা প্রিন্টিং করে অর্থাৎ ছাপিয়ে বা ছবি এঁকে বা যে কোনো ব্যাপারে গান করে যে কোনো ভাবে হোক সে কিন্তু প্রকাশ করতে পারবে। এরপর এই যে ফ্রিডম অফ স্পিচ বা এক্সপ্রেশন, যার মাধ্যমে মানুষ তার ভিউ, অপিনিয়ন, বিলিফ, কনভিকশন এগুলো প্রকাশ করতে পারছে বিভিন্ন ভাবে, ছবি এঁকে, গান করে, কি কি ব্যাপারে ফ্রিডম অফ স্পিচ দেওয়া হয়েছে, ফ্রিডম অফ স্পিচের বিষয়গুলি কি কি। প্রথম 1 নম্বর এ, এখানে ABCD মার্ক করা আছে, 1 2 3 নয়। এ কি বলা হচ্ছে, রাইট টু প্রোপাগেট ওয়ানস ভিউ অ্যাজ ওয়েল অ্যাজ ভিউজ অফ আদার্স। অর্থাৎ কোনো একজন ব্যক্তি, কোনো একজন সে তার নিজের ভিউ, ওয়ানস ভিউ অর্থাৎ নিজের, সে নিজে কোনো একজন, সেই একজন তার নিজের ভিউ বা অন্য কারো ভিউ সে কিন্তু প্রোপাগেট করতে পারত, অর্থাৎ প্রতিস্থাপিত করতে পারে। নিজের বা অপর কারো ভিউ সে কিন্তু প্রোপাগেট করতে পারে, প্রতিস্থাপিত করতে পারে, এটা তার অধিকার। বি, ফ্রিডম অফ দ্য প্রেস, অর্থাৎ আমাদের যে সংবাদ মাধ্যম প্রেসের যে অধিকার, ফ্রিডম অফ প্রেস। এটা কিন্তু কোশ্চেন প্রায় আছে যে ফ্রিডম অফ প্রেস কোন অধিকারের মধ্যে আছে। স্বাধীনতার অধিকার, এবং আরো স্পেসিফিক বললে 19 নম্বর ধারা এবং 19 নম্বর ধারায় যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এই ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের মধ্যেই কিন্তু ফ্রিডম অফ প্রেস কথাটি আছে। এরপর সি, ফ্রিডম অফ কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট, ব্যবসায়িক যে বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনের ক্ষেত্রে কিন্তু ক্ষমতা আছে প্রত্যেকেরই বিজ্ঞাপনী যে অ্যাডভার্টাইজমেন্ট সেগুলি দেওয়ার। এবার রাইট এগেইনস্ট ট্যাপিং অর টেলিফোনিক কনভারসেশন, অর্থাৎ টেলিফোনিক যে কনভারসেশন, ফোনে কথা বলা, টেলিফোনে কথা বলা, সে তার ক্ষেত্রে যদি কেউ ট্যাপিং করে আড়ি পাতে, সেটা কিন্তু করা যাবে না, তার এগেইনস্টে কিন্তু নাগরিকদেরকে অধিকার দেওয়া আছে। অর্থাৎ কোনো নাগরিকেরই টেলিফোনিক কনভারসেশন কিন্তু ট্যাপিং করা যাবে না, আড়ি পাতা যাবে না। এরপর ই, রাইট টু টেলিকাস্ট, দ্যাট ইজ গভর্নমেন্ট হ্যাজ নো মনোপলি অন ইলেকট্রনিক মিডিয়া। রাইট টু টেলিকাস্ট অর্থাৎ প্রত্যেকটি চ্যানেল বা যে কেউ সে কিন্তু তার কিছু একটা প্রোগ্রাম বা কিছু একটা প্রতিবেদন সে কিন্তু সেটা টেলিকাস্ট করতে পারে। অর্থাৎ দ্যাট ইজ গভর্নমেন্ট হ্যাজ নো মনোপলি অন ইলেকট্রনিক মিডিয়া, অর্থাৎ গভর্নমেন্ট বা আমাদের ভারতের যে সরকার, সেই সরকারই খালি ইলেকট্রনিক মিডিয়াতে কিছু টেলিকাস্ট করতে পারবে, এই ধরনের কোনো মনোপলি নেই। মনোপলি অর্থাৎ কোনো একটি ক্ষেত্রে কোনো একজনই থাকবে, অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়াতে টেলিকাস্ট করার ব্যাপারে একজনই থাকবে, সেটা হচ্ছে গভর্নমেন্ট। এটা কিন্তু নেই আমাদের দেশে। আমাদের দেশে কিন্তু প্রত্যেকেরই
টেলিকাস্ট, প্রত্যেকটি চ্যানেলে কিন্তু টেলিকাস্ট করার ক্ষমতা আছে, যার জন্য আমরা টিভিতে দেখতে পাই যে গভর্নমেন্টের চ্যানেলের পাশাপাশি অনেক বেসরকারি চ্যানেলও আছে, সবাই টেলিকাস্ট করছে, অর্থাৎ গভর্নমেন্টের কোনো মনোপলি নেই এক্ষেত্রে। অনেক দেশই আছে যারা কিন্তু দেশের যে গভর্নমেন্টের যে চ্যানেল, সেই চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেলকে ঢুকতেও দেয় না, অন্য কোনো চ্যানেলের প্রোগ্রাম চালায় টেলিকাস্টও করে না, এবং সেটা কাউকে দেখতেও দেয় না। ভারতে কিন্তু তা নয়, ভারতে গভর্নমেন্টের যেরকম চ্যানেল আছে, সেটা যেরকম ইলেকট্রনিক মিডিয়াতে টেলিকাস্ট হয়, সেরকম বেসরকারিও চ্যানেল আছে যাদের প্রোগ্রাম কিন্তু ইলেকট্রনিক মিডিয়াতে টেলিকাস্ট হয়। এরপর এফ, রাইট এগেনস্ট বন্ধ কল্ড বাই আ পলিটিক্যাল পার্টি। কোনো একটা পলিটিক্যাল পার্টি বা কোনো একটা অর্গানাইজেশন কোনো বন্ধ রেখেছে, সেই বন্ধটা কোনো মানুষকে মানতে বাধ্য করা যাবে না, তার কিন্তু অধিকার আছে সে বন্ধটা এগেনস্টে যেতে পারে বা সেটাকে মানতে না পারে। এরপর জি, রাইট টু নো অ্যাবাউট গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস, গভর্নমেন্টের যে অ্যাক্টিভিটিস সেগুলো আমরা জানতে পারি। তার মানে এই নয় যে গভর্নমেন্টের কোনো গোপন সুরক্ষা খাতে কোনো কিছু একটা ব্যাপার সেটা আমরা যে কেউ জানতে পারি, এবং সেটা জানলে অনেক সময় সেটা বাইরে প্রকাশ হয়ে গেলে তাতে দেশের ক্ষতি হতে পারে, তাতে দেশের সুরক্ষা বিঘ্নিত হতে পারে। সাধারণ যে অ্যাক্টিভিটিস গুলো আছে গভর্নমেন্টের, সেগুলো কিন্তু আমরা জানতে পারি, আমাদের জানার অধিকার আছে, এবং আমরা সবাই জানি রাইট টু ইনফরমেশন অ্যাক্টের মাধ্যমে আমরা এটা জানতে পারি। এরপর এইচ, ফ্রিডম অফ সাইলেন্স, অর্থাৎ সাইলেন্স থাকা, চুপ থাকার, নির্বাক থাকার অধিকার কিন্তু প্রত্যেকটি মানুষের আছে। কোনো একজন মানুষ যদি চায় সে কথা বলবে না বা কোনো একটা ব্যাপারে সে তার মতামত প্রকাশ করবে না, সেটা কিন্তু তার অধিকার, মৌলিক অধিকার, সে করতে পারে। এরপর আই, রাইট এগেইনস্ট ইম্পোজিশন অফ প্রি সেন্সরশিপ অন আ নিউজ পেপার, একটা নিউজ পেপারের ওপর প্রি সেন্সরশিপ ইম্পোজিশন, অর্থাৎ তাকে প্রকাশ করা যাবে না, একটা নিউজ পেপার প্রকাশ করা যাবে না, প্রি সেন্সরশিপ ইম্পোজিশন করা। ইম্পোজিশন কথার অর্থ হচ্ছে আরোপ করা, কি আরোপ করা হচ্ছে? প্রি সেন্সরশিপ, অর্থাৎ প্রি সেন্সরশিপ অর্থাৎ সেটা একটা নিউজ চ্যানেল, একটা সে তো কিছু মতামত, কিছু ভিউ, কিছু তার এক্সপ্রেশন সেগুলো তারা প্রকাশ করতো, সেটা তাদেরকে প্রকাশ করতে দেওয়া হবে না। এই ধরনের একটা আরোপ আনা হচ্ছে, তারপর যে প্রকাশ করতে হবে, প্রি সেন্সরশিপ আরোপ করা হচ্ছে, তাকে সেটা প্রকাশ করতে দেওয়া যাবে না। এই ধরনের কিন্তু কোনো কাজ করা যাবে না, এর বিরুদ্ধে কিন্তু নিউজ পেপারগুলো এর এগেনস্টে কিন্তু তাদের রাইট আছে, এটা তাদের অধিকার, তারা কিন্তু তাদের খবর, তাদের ভিউ, তাদের এক্সপ্রেশন, এটা কিন্তু তারা প্রকাশ করতে পারে। এবং যে পয়েন্ট, যে রাইট টু ডেমনস্ট্রেশন, ডেমনস্ট্রেশন কথা অর্থাৎ প্রদর্শন করা, অর পিকেটিং বাট নট টু স্ট্রাইক, অর্থাৎ মানুষের কোনো একটা উপরে অসন্তুষ্টি থাকলে সে সেটা প্রকাশ করতে পারে, সেটা প্রদর্শন করতে হবে। প্রদর্শন মানে এই নয় যে কাউকে মেরে ধরে আসা, সেটা শান্তিপূর্ণ হবে, উইদাউট আর্ম সেটা ডেমনস্ট্রেট করা যেতে পারে বা পিকেটিং করা যেতে পারে, কিন্তু স্ট্রাইক করা যাবে না, তার জন্য কোনো বন্ধ বা স্ট্রাইক এই ধরনের কিছু করা যাবে না। এরপর আমরা কিছু গ্রাউন্ডের কথা জানবো, যে গ্রাউন্ডের উপর ডিপেন্ড করে এই যে অধিকারগুলো বলা হলো, এই অধিকারগুলো কিন্তু এই অধিকারগুলোর ক্ষেত্রে রিজনেবল রেস্ট্রিকশন আনা যায়। এই যে অধিকারগুলো, প্রোপাগেট ভিউ, ওয়ান্স ভিউ অর as well as view of other, freedom of press, freedom of commercial advertisement, right against tapping of telephonic conversation, right to telecast, right against band, right to know about government activities, freedom of silence, right against imposition of pre-censorship on a newspaper, right to demonstration or picketing but not to strike। এই যে অধিকারগুলো দেওয়া হয়েছে, এক্ষেত্রে কিন্তু সরকারের হাতে কিছু গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ডগুলোতে যদি এই ব্যাপারগুলো যদি কোনোভাবে বিঘ্নিত হয়, তাহলে কিন্তু সরকার অধিকারগুলির উপর এই গ্রাউন্ডগুলির ক্ষেত্রে এফওএসি মিনস হচ্ছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, জাস্ট শর্টে লেখা আছে এটা, এফওএসি এর উপর রিজনেবল রেস্ট্রিকশন আরোপ করতে পারে। এবং গ্রাউন্ডগুলো কি আমরা দেখে নিই, টোটাল 1 2 3 4 5 6 7টি গ্রাউন্ড আছে। প্রথম, সোভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া। সোভারেনিটি মিনস সার্বভৌমত্ব, স্বাধীনতা। সোভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি, একতা। ভারতের সোভারেনিটি এবং ইন্টিগ্রিটি যদি কোনোভাবে বিঘ্ন হয়, আপনি কোনো একটা অ্যাড করলেন বা কোনো একটা মত দিলেন, মত প্রকাশ করলেন, বা কোনো একটা চ্যানেল কোনো একটা টেলিকাস্ট করছে, তার মাধ্যমে ভারতের সোভারেনিটি নষ্ট হচ্ছে বা ইন্টিগ্রিটি নষ্ট হচ্ছে, তাহলে কিন্তু সেই ওই ক্ষেত্রে ওই অধিকারগুলির উপর কিন্তু রিজনেবল রেস্ট্রিকশন আনতে পারে সরকার। সিকিউরিটি অফ স্টেট,
এমন কোনো এক্সপ্রেশন বা মত প্রকাশ মত দেওয়া বা কিছু বলা যাবে না, এমন কোনো বাক স্বাধীনতা নেই যাতে করে ভারতের সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, সেক্ষেত্রে কিন্তু রিজনেবল রেস্ট্রিকশন আরোপ হবে। ফ্রেন্ডলি রিলেশন উইথ ফরেন স্টেট, যে বিদেশি রাষ্ট্রগুলি আছে তাদের সঙ্গে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ অ্যামিকেবল রিলেশন আছে, সেই অ্যামিকেবল রিলেশনটা যদি এমন একটা কথা বলা হলো বা পেপারে এমন একটা খবর বেরোলো বা এমন একটা কিছু অ্যাডভার্টাইজ এলো যার মাধ্যমে ওই দেশটির সাথে ওই ফরেন স্টেটটির সাথে আমাদের যে অ্যামিকেবল রিলেশনটা আছে, ফ্রেন্ডলি রিলেশনটা আছে, সেটা নষ্ট হচ্ছে, সেই ধরনের যদি হয় সেক্ষেত্রে কিন্তু রিজনেবল রেস্ট্রিকশন আরোপ হবে। পাবলিক অর্ডার, যে সরকারি অর্ডার আছে মানুষের বিভিন্ন কল্যাণার্থে যে পাবলিক অর্ডারগুলো হয়, সেই অর্ডারগুলি নিয়ে কেউ যদি কোনো মন্তব্য করে বা সেগুলোকে ছোট করে দেখানো হয়, কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি হলো যেখানে সেটাকে ছোট করে দেখানো হলো, সেক্ষেত্রে কিন্তু রিজনেবল রেস্ট্রিকশন আরোপ হবে। ডিসেন্সি অর মরালিটি, নৈতিকতার প্রশ্নে এমন একটা জিনিস, এমন একটা অ্যাক্ট, এমন একটা প্রোগ্রাম হচ্ছে যেটা মানুষের নৈতিকতাকে আঘাত করছে, এটা বাজে হয়তো কুরুচিকর একটা কিছু হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু রিজনেবল রেস্ট্রিকশন আরোপ করা যাবে। কন্টেম্প্ট অফ কোর্ট, অর্থাৎ কোর্টের অবমাননা কর, এমন একটা প্রোগ্রাম টেলিকাস্ট হচ্ছে বা এমন একটা অ্যাডভার্টাইজমেন্ট, কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট টিভিতে টিভিতে দেখাচ্ছে বারবার, বা এমন কিছু কথাবার্তা কেউ বললো বা এমন কিছু ব্যাপারে মত প্রকাশ করলো যাতে করে কন্টেম্প্ট অফ কোর্ট অর্থাৎ কোর্টের অবমাননা হলো, এই ধরনের কোর্টের অবমাননাকর কোনো কিছু করলে কিন্তু সেটা রিজনেবল রেস্ট্রিকশন আরোপ হবে, সেক্ষেত্রে কিন্তু অধিকার ভোগ করা যাবে না। ডিফেমেশন, ডিফেমেশন অর্থাৎ মানহানিকর, অ্যান্ড ইনসাইটমেন্ট অফ অ্যান অফেন্স, একটা অফেন্সে কাউকে প্রণোদিত করা, উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা অফেন্স করার ক্ষেত্রে কাউকে উৎসাহ দেওয়া বা ডিফেমেশন করা হলো, মানহানিকর কিছু একটা হলো, এমন কিছু একটা অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো প্রোগ্রাম টেলিকাস্ট হচ্ছে টিভিতে, বা কারো কোনো একটা মতামত, কারো কিছু একটা ভিউ, যার মাধ্যমে বা প্রেসে এমন একটা খবর বেরোলো যার মাধ্যমে যেটা কারো পক্ষে মানহানিকর হচ্ছে বা ইনসাইটমেন্ট অফ অফেন্স হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেই ওই অধিকারটির এই ক্ষেত্রে কিন্তু অধিকারের ওপর অর্থাৎ এফওএসি, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের উপর কিন্তু রিজনেবল রেস্ট্রিকশন আরোপ করা হবে। তাহলে এই সাতটি গ্রাউন্ডের উপর কিন্তু ভিত্তি করে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের উপর রিজনেবল রেস্ট্রিকশন আরোপ করা যেতে পারে, আরোপ করে সরকার, আরোপ করতে পারে। এরপরে প্রথম আমরা তাহলে কি জানলাম, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। এরপরে আমরা জানবো কি ফ্রিডম অফ অ্যাসেম্বলি অর্থাৎ জমায়েতের অধিকার। এই অধিকারগুলিকে ডিটেলে আলোচনা করতে গেলে ক্লাসটা হয়তো অনেক ক্ষেত্রে একটু বড় হয়ে যায়, কিন্তু এই ব্যাপারগুলো আমাদের ডিটেলে বোঝা উচিত। কনস্টিটিউশন এমন একটা সাবজেক্ট, ইন্ডিয়ান পলিটি এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু আমরা অনেকেই চেষ্টা করি মুখস্থ করে কিন্তু আদপে লাভ কিছু হয় না। আমরা পড়ি একদিক থেকে আমরা পড়ে যাই এবং একদিক থেকে সেটা ভুলতে থাকি। যখন পরীক্ষায় কোনো কোশ্চেন আসে আমরা সেই কোশ্চেনটা কিন্তু ফেস করতে পারি না, তার আনসার আমরা দিতে পারি, অনেক ক্ষেত্রে কনফিউশন হয়ে যায়। পড়া জিনিস তবু কনফিউশন চলে আসে, একটা কনফিউজ হয়ে যায়। কেন? কারণ কি আমরা এটাকে মুখস্থ করতে যাই। তো আমাদেরকে কিন্তু ইন্ডিয়ান পলিটি বুঝতে হবে, এবং বুঝতে গেলে আমাদের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো অনেক ক্ষেত্রেই হয়তো একটু লেন্দি হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলবো বন্ধুরা আপনারা কাইন্ডলি এই ব্যাপারটার সাথে একটু কম্প্রোমাইজ করে নিন, কারণ ক্লাসটা লেন্দি হলেও যেহেতু এটা আপনাদেরকে এই ক্লাসটির মাধ্যমে কিছু বোঝানো হচ্ছে, কনস্টিটিউশনটা বোঝানো হচ্ছে, তো আপনারা যদি একটু ধৈর্য ধরে কনস্টিটিউশনটা বুঝে নেন সেক্ষেত্রে কিন্তু বই পড়তে কনস্টিটিউশনে বা কনস্টিটিউশন মনে রাখতে বা কনস্টিটিউশনের কোশ্চেন সলভ করতে এক্সামের হলে আপনাদের কিন্তু যথেষ্ট সহায়ক হবে ভিডিওগুলি। তো বন্ধুরা একটু ধৈর্য ধরে ভিডিওগুলি আপনারা দেখুন। তাহলে এখন আমরা বলবো কি ফ্রিডম অফ অ্যাসেম্বলি, জমায়েত করার অধিকার। শান্তিপূর্ণভাবে নিরস্ত্র অবস্থায় যে কোনো নাগরিক জমায়েত করতে পারবে। এখানে জমায়েত বলতে কি বোঝানো হয়েছে? পাবলিক মিটিং, ডেমনস্ট্রেশন অ্যান্ড টেক আউট প্রসেশন, অর্থাৎ কিছু একটা প্রদর্শন করা হচ্ছে, প্রদর্শন করার তাগিদে কিছু মানুষ দাঁড়িয়েছে, জমায়েত করেছে, বা প্রসেশন অর্থাৎ শোভাযাত্রা যাচ্ছে, শোভাযাত্রা হয়তো কিছু মানুষ জমায়েত করে, এই ধরনের জমায়েতের কথা বলা হয়েছে। এই জমায়েত করা যাবে শুধুমাত্র পাবলিক ল্যান্ড,
শুধুমাত্র পাবলিক ল্যান্ডে, এই নয় যে আমি রাষ্ট্রপতি ভবনের ভেতরে গিয়ে জমায়েত করে দিলাম বা সুপ্রিম কোর্টের ভিতরে বা পার্লামেন্টের ভিতরে গিয়ে জমায়েত করে দিলাম, তা কিন্তু নয়। পাবলিক ল্যান্ডে আমরা এই জমায়েতটা করতে পারি এবং যেন অবশ্যই সেই জমায়েতটা পিসফুল হয়। এই নয় যে পাবলিক ল্যান্ডে করছি মানে আমরা সেখানে মারপিট দাঙ্গা হাঙ্গামা করব। পিসফুল হতে হবে এবং অবশ্যই আনআর্মড হতে হবে, কোনো অস্ত্র ছাড়া, অস্ত্রবিহীন হতে হবে, নিরস্ত্র থাকতে হবে। ভায়োলেন্ট বা দাঙ্গাকারীদের জমায়েত, ভায়োলেন্ট অর্থাৎ কোনো একটা জমায়েত হয়েছে যে জমায়েতটা খুব ভায়োলেন্ট হয়ে গেছে, হিংসতা, সেখান থেকে একটা হিংসতা ছড়িয়ে পড়ছে, মারপিট ঝামেলা হচ্ছে। বা দাঙ্গাকারীদের জমায়েত অর্থাৎ কিছু লোক একটা দাঙ্গা বাঁধাবে, সেই দাঙ্গা করার আগে তারা কোনো একটা রাস্তার মোড়ে গিয়ে তারা জমায়েত করেছে, এই ধরনের জমায়েত, এইগুলো কিন্তু এই অধিকারের মাধ্যমে প্রোটেক্টেড নয়। অর্থাৎ 19 নম্বর যে স্বাধীনতার অধিকার, তার মাধ্যমে কিন্তু এই ধরনের জমায়েত কিন্তু সুরক্ষিত নয়। এছাড়া যে ধরনের জমায়েত মানুষের শান্তিকে বিঘ্নিত করে, মানুষের শান্তি সেটাকে বিঘ্নিত করবে, এমন কোন জমায়েত, সেটাও কিন্তু প্রোটেক্টেড নয়, সুরক্ষিত নয় স্বাধীনতার অধিকারের মাধ্যমে। বন্ধের অধিকার এই অধিকার দ্বারা প্রোটেক্টেড নয়। বন্ধের যে অধিকার, সেই অধিকারটাও কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ে না, মৌলিক অধিকার দ্বারা প্রোটেক্টেড নয়। স্টেট দুটি গ্রাউন্ডের উপর এই ফ্রিডম অফ অ্যাসেম্বলি এর উপর রিজনেবল রেস্ট্রিকশন আনতে পারে। আমরা পড়েছিলাম ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশনের 7টি গ্রাউন্ডে, এখানে দুটি গ্রাউন্ডে। কি কি দুটি গ্রাউন্ড? সোভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ আগেরটিতেও এটি ছিল যে সার্বভৌমত্ব এবং ভারতের একতার ক্ষেত্রে যদি এই গ্রাউন্ডটিতে, এবং পাবলিক অর্ডার ইনক্লুডিং দ্য মেনটেন্যান্স অফ ট্রাফিক, এবং কোন পাবলিক অর্ডার যার মধ্যে কি থাকছে, মেনটেন্যান্স অফ ট্রাফিক, কোন একটা জায়গায় ট্রাফিক মেনটেন্যান্স করা হচ্ছে, সেইখানে যদি কোনো জমায়েত করা হয় বা এমন কোনো জমায়েত করা হলো যেটা ভারতের সোভারেনিটি অর্থাৎ ভারতের সার্বভৌমত্ব বা ভারতের একতাকে বিঘ্নিত করছে, তাকে নষ্ট করছে, বা এমন একটা জমায়েত করা হলো যেখানে ট্রাফিক মেনটেন্স করা হচ্ছে, সেখানে গিয়ে জমায়েত করে দেওয়া হলো, ফলে ট্রাফিক মেনটেন করা যাবে না, ট্রাফিক জ্যাম হবে এবং তার ফলে মানুষের প্রবলেম হবে, এই ধরনের গ্রাউন্ডের ক্ষেত্রে কিন্তু রিজনেবল রেস্ট্রিকশন আনতে রিজনেবল রেস্ট্রিকশন আনতে পারে রাষ্ট্র। এক্ষেত্রে কিন্তু অধিকারগুলো প্রোটেক্টেড নয়। এই ধরনের যদি কোনো প্রবলেম আসে, এমন একটা কিছু জমায় যার মধ্যে সোভারেনিটি বা ইন্টিগ্রিটি নষ্ট হলো বা ট্রাফিক জ্যাম হয়ে মানুষের প্রবলেম হলো, এই ধরনের কোনো জমায়েতকে কিন্তু আমাদের সংবিধান সুরক্ষা দেবে না, তার উপর কিন্তু রিজনেবল রেস্ট্রিকশন আরোপ হবে। এরপর আমরা দেখে রাখি যে এই অ্যাসেম্বলি, ফ্রিডম অফ অ্যাসেম্বলির ক্ষেত্রে দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ক্রিমিনাল পেনাল কোড 1973-এর সেকশন 144 যে ধারা, সেই অনুসারে কোনো অ্যাসেম্বলি, মিটিং অর প্রসেশন যদি জনসাধারণের জীবন, স্বাস্থ্য, নিরাপত্তার ক্ষেত্রে বাধা দান করে, জনসাধারণের জীবনকে দুর্বিষহ করে দিচ্ছে, তার স্বাস্থ্য নষ্ট করছে, তার সিকিউরিটি, নিরাপত্তার ক্ষেত্রে বাধা দান করছে, বা যদি জনসাধারণের জীবনে বিপদ ডেকে আনে বা জনসাধারণের প্রশান্তি বিঘ্নিত করে অর্থাৎ শান্তি বিঘ্নিত করে, বা দাঙ্গা ও ভয়ের কারণ হয়, এমন একটা জমায়েত যে জমায়েতটার ক্ষেত্রে, জমায়েতটার কারণে একটা দাঙ্গা হতে পারে আঁচ করা যাচ্ছে, বা যে জমায়েতটা পাশাপাশি মানুষজনের ভয়ের কারণ, সেই ধরনের জমায়েত কিন্তু একজন ম্যাজিস্ট্রেট তার রিস্ট্রেন করতে হবে। মানে এই ধরনের জমায়েত রিস্ট্রেন করার জন্য কোনো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতির দরকার নেই, একজন ম্যাজিস্ট্রেটই কিন্তু এই ধরনের জমায়েত তুরন্ত রিস্ট্রেন করতে পারেন। আচ্ছা, এরপর কিছু পয়েন্ট আমরা দেখব। পয়েন্ট এ, রেসিস্ট দ্য এক্সিকিউশন অফ এনি ল অর লিগ্যাল প্রসেস, কোন একটা আইনি প্রসেস চলছে, আইনি কারবাই চলছে, সেই আইনি কারবাইটাতে বাধা দান করা, রেসিস্ট দ্য এক্সিকিউশন অফ ল এন্ড লিগ্যাল প্রসেস। বি পয়েন্ট কি বলছে, ফোর্সিবলি অকুপাই দ্য প্রপার্টি অফ সাম পারসন, কোন একজন ব্যক্তি তার যে সম্পত্তি সেটা জোর করে দখল করছে, কিছু মানুষ একটা জমায়েত করে জোর করে দখল করছে। কমিট এনি মিসচিফ অর ক্রিমিনাল ট্রেসপাস, কোন একটা অপরাধমূলক কাজ করছে, কিছু জন মানুষ মিলে জমায়েত হয়ে একটা অপরাধমূলক কাজ করছে। ডি ফোর্স সাম পারসন টু ডু অ্যান ইলিগাল অ্যাক্ট, কিছু মানুষ জড়ো হয়ে আরেকটি মানুষকে, একটি সাধারণ মানুষকে, তাকে কোনো বেআইনি কাজ করার জন্য ইনসিস্ট করছে, জোর করছে। পয়েন্ট ই,
থ্রেটেন দ্য গভর্নমেন্ট অর ইটস অফিসিয়াল, সরকারকে বা তার সরকারি যে অফিসার বা সরকারি যে লোক অফিসিয়াল তাকে থ্রেটেন করছে কি ব্যাপারে, এক্সারসাইজিং লফুল পাওয়ার, তার যে একটা আইনি ক্ষমতা আছে বা আইনি কাজগুলো আছে সেই আইনি কাজগুলো তাকে করার ক্ষেত্রে কিছু মানুষ গভর্নমেন্টকে বা গভর্নমেন্টের অফিসিয়ালকে থ্রেটেন করছে, হুমকি দিচ্ছে কিছু মানুষ। এই ধরনের ব্যাপার যদি হয় তাহলে কিন্তু জমায়েত করতে দেওয়া হয় না। এই ধরনের অবজেক্ট নিয়ে কেউ জমায়েত করলে ইন্ডিয়ান পেনাল কোডের 141 নম্বর ধারা প্রয়োগ করা হবে এবং 141 নম্বর ধারা প্রয়োগ করে তার বিচার হবে। এবং এই ধরনের ক্ষেত্রে যদি 5 জন বা তার বেশি লোক জমায়েত করে তাহলে সেটা কিন্তু অপরাধ বলে গণ্য হবে। এবং ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন, ইউনিয়ন বা কোঅপারেটিভ গঠনের ক্ষমতা সমস্ত নাগরিককে প্রদান করা হয়েছে। ভারতবর্ষের সমস্ত নাগরিককে অ্যাসোসিয়েশন গঠন অর্থাৎ কোন সমিতি গঠন, ইউনিয়ন গঠন, কোঅপারেটিভ সোসাইটি অর্থাৎ সমবায় সমিতি গঠন, এইগুলি গঠনের ক্ষমতা কিন্তু সমস্ত নাগরিককে প্রদান করা হয়েছে। পলিটিক্যাল পার্টি, কোম্পানি, পার্টনারশিপ, ফার্ম, সোসাইটি, ক্লাব, অর্গানাইজেশন, ট্রেড ইউনিয়ন বা বডি গঠনের অধিকার ফ্রিডম অফ অ্যাসোসিয়েশনের অন্তর্গত। ফ্রিডম অফ অ্যাসোসিয়েশনের মাধ্যমে কিন্তু পলিটিক্যাল পার্টি, কোন রাজনৈতিক দল, কোন কোম্পানি, কোন পার্টনারশিপ ফার্ম তৈরি করা বা সোসাইটি তৈরি করা, কোন ক্লাব তৈরি করা, অর্গানাইজেশন ফর্ম করা, ট্রেড ইউনিয়ন বা কোন বডি গঠনের অধিকার, এগুলো কিন্তু অ্যাসোসিয়েশন অফ ফ্রিডম অফ অ্যাসোসিয়েশনের অন্তর্গত। সোভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, পাবলিক অর্ডার অ্যান্ড মোরালিটি, এই গ্রাউন্ডগুলির উপর কিন্তু গভর্নমেন্ট রিজনেবল রেস্ট্রিকশন আনতে পারে। এই ক্ষেত্রে আমরা দেখছি গভর্নমেন্ট রিজনেবল রেস্ট্রিকশন আনছে কি কি জিনিসের উপর কেন্দ্র করে, সোভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, ভারতের সার্বভৌমত্ব এবং একতা, পাবলিক অর্ডার অ্যান্ড মোরালিটি, সরকারি যেসব অর্ডারগুলি আছে সেগুলি, এবং নৈতিকতার উপর ভিত্তি করে গভর্নমেন্ট কিন্তু রিজনেবল রেস্ট্রিকশন আরোপ করতে পারে। সুপ্রিম কোর্টের আদেশে ট্রেড ইউনিয়নগুলি স্ট্রাইক বা লক আউটের অধিকার মৌলিক অধিকারের অন্তর্গত নয়। ট্রেড ইউনিয়নগুলির যে স্ট্রাইক বা লক আউট করার যে অধিকার, সেই অধিকার কিন্তু মৌলিক অধিকারের অন্তর্গত নয়, অর্থাৎ ফ্রিডম অফ অ্যাসোসিয়েশনের অন্তর্গত নয়। এই ধরনের ঘটনা কার মাধ্যমে নিয়ন্ত্রিত হবে, ইন্ডাস্ট্রিয়াল ল আছে, সেই ইন্ডাস্ট্রিয়াল ল এর দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ ট্রেড ইউনিয়নগুলি স্ট্রাইক বা লক আউট এটা কিন্তু ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন বা মৌলিক অধিকারের কোনো বিষয় নয়, এটা ইন্ডাস্ট্রিয়াল ল এর দ্বারা নিয়ন্ত্রিত। ফ্রিডম অফ মুভমেন্ট, ভারতের টেরিটরির মধ্যে যে কোনো জায়গায় ভারতের নাগরিকরা ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারে। এই অধিকার প্রদানের উদ্দেশ্য কি, অর্থাৎ ভারতের টেরিটরির মধ্যে যে কোনো জায়গায় ভারতের নাগরিকরা ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারে। এই অধিকার প্রদানের উদ্দেশ্য কি না, কোনো একটা জায়গা থেকে আলাদা এইটা যাতে না থাকে, সমগ্র দেশকে একটা ইউনিট হিসেবে দেখানো, যে ওই জায়গাটা ভালো, ওইখানে ভালো উঁচু জাতির লোকরা থাকে, ওখানে নিচু জাতির লোকরা থাকে, নিচু জাতির লোকরা উঁচু জাতির যে জায়গা আছে সেখানে যেতে পারবে না, এই ধরনের কোনো ব্যাপার নেই। মানুষ যে কোনো জায়গায় ঘুরতে পারে বা আমাদের দেশের মধ্যে, এবং এটার কারণ হচ্ছে দেশকে একটা ইউনিট হিসেবে দেখানো এবং নাগরিকদের মধ্যে সংকীর্ণতাকে দূরে সরিয়ে জাতীয়তা বোধ জাগানো হচ্ছে এর উদ্দেশ্য। রাষ্ট্র এই অধিকারটির উপরেও রিজনেবল রেস্ট্রিকশন আনতে পারে, কি রকম, দুটি গ্রাউন্ডে। এক হচ্ছে ইন্টারেস্ট অফ জেনারেল পাবলিক, দুই হচ্ছে প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ এনি শিডিউলড ট্রাইব। ভালো করে বোঝার দরকার আছে এটা। প্রথম হচ্ছে ইন্টারেস্ট অফ জেনারেল পাবলিক, কোনো জায়গায় ঘুরে বেড়ানোর ক্ষেত্রে এমন কেউ হয়তো ঘুরে বেড়াচ্ছে বা এমন একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যার ফলে জেনারেল পাবলিক, সাধারণ মানুষের প্রবলেম হচ্ছে। কিরকম, যারা প্রস্টিটিউট আছে, যারা বেশ্যাবৃত্তি করে, তারা হয়তো তাদের যে নির্দিষ্ট জায়গা আছে সেটা ছেড়ে সারা শহরে বা যে কোনো জায়গায় মানুষের জনবসতির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এর ফলে কিন্তু একটা মোরালিটি নষ্ট হয়, এর ফলে একটা নৈতিকতা নষ্ট হয়, একটা সংকীর্ণতা আসে, বা কোনো মানুষ তারা প্রস্টিটিউটরা যেখানে থাকে সেইখানে ফ্রিলি ঘুরে বেড়ালে তার থেকেও অনেক প্রবলেম আসতে পারে সমাজের ক্ষেত্রে। তো এই গ্রাউন্ডে, বিশেষ করে এই গ্রাউন্ডে প্রস্টিটিউটদের
তাদের এরিয়া থেকে বেরিয়ে অন্য জায়গায় ফ্রিলি ঘুরে বেড়ানো, বা কোনো মানুষ প্রস্টিটিউট এরিয়ায় গিয়ে ফ্রিলি ঘুরে বেড়ানো, এই ক্ষেত্রে কিন্তু যে ফ্রিডম অফ মুভমেন্টের অধিকার, কিন্তু এই অধিকারটির উপর রিজনেবল রেস্ট্রিকশন আনা যেতে পারে। এটাই হচ্ছে জেনারেল পাবলিক ইন্টারেস্ট অফ জেনারেল পাবলিক। এবার আরেকটা হচ্ছে ইন্টারেস্ট অফ এনি শিডিউল ট্রাইব, কোনো শিডিউল ট্রাইব এরিয়া, যেরকম সব থেকে ভালো বলা যায় যে জারোয়া, আন্দামানের কাছে যে জারোয়া দ্বীপ আছে বা সেন্টিনারিজ যে দ্বীপ আছে, সেই দ্বীপে যত্রতত্র যেখানে খুশি, যেমন করে, এটা তো ইন্ডিয়ান টেরিটরির মধ্যে, কিন্তু সেখানে যত্রতত্র যেখানে খুশি যখন ইচ্ছে ঘুরে বেড়ানো যায় না, ঘুরে বেড়ানো যাবে না, সেক্ষেত্রে একটা রেস্ট্রিকশন আছে। কারণ এতে করে তাদের যে কালচার, তাদের যে অ্যাবরিজিনিটি, সেটা কিন্তু নষ্ট হতে পারে এবং তাদের উপর সাধারণ মানুষ গিয়ে তাদের উপর কোনো শোষণ করতে পারে, এক্সপ্লয়টেশন আসতে পারে তাদের উপর। সেই ক্ষেত্রে তাদেরকে সম্পূর্ণ ওই ধরনের যে অ্যাবরিজিন কাস্টগুলো আছে বা শিডিউল ট্রাইবগুলো আছে, তাদেরকে কিন্তু কোন একটি সেন্টিনারিজ দ্বীপ আছে, হ্যাঁ, অঙ্গিস দ্বীপ আছে, সেই তাদের জায়গায় তাদেরকে সম্পূর্ণ আলাদা করে রাখা হয়েছে। কিছু গভর্নমেন্ট এইড, তাদেরকে ওষুধপত্র, খাবার, এগুলো পৌঁছে দেওয়া হয়। এছাড়া কিন্তু কোনো সাধারণ মানুষ সেখানে গিয়ে যত্রতত্র ঘুরে বেড়াতে পারে না বা সেখানে যেতেই পারে না, প্রহিবিটেড, সেখানে যাওয়াটাই প্রহিবিটেড। তো এই ক্ষেত্রে কিন্তু ফ্রিডম অফ মুভমেন্ট রিজনেবল রেস্ট্রিকশনের আন্ডারে চলে আসছে এই ক্ষেত্রে। তাহলে দুটো ক্ষেত্র হলো, একটা হচ্ছে জেনারেল পাবলিকের ইন্টারেস্ট, অর্থাৎ এমন কোনো ব্যাপার, বিশেষ করে প্রস্টিটিউটরা যারা সাধারণভাবে সাধারণ মানুষের মতো যত্রতত্র ঘুরে বেড়ালে এতে সমাজের একটা খারাপ দিক আসে বা সমাজের নৈতিকতা নষ্ট হয়, সেক্ষেত্রে রিজনেবল রেস্ট্রিকশন। এবং কিছু বিশেষ জাতি আছে, কিছু বিশেষ শিডিউল ট্রাইব আছে, তাদের যেসব এরিয়া, সেখানে গিয়ে যেখানে সেখানে ঘুরে বেড়ানো বা সেখানে ফ্রিলি মুভমেন্টের ক্ষেত্রে রিজনেবল রেস্ট্রিকশন সরকার বা আমাদের রাষ্ট্র আনতে পারে। নেক্সট আমরা চলে আসি, ফ্রিডম অফ মুভমেন্ট এর দুটি ডাইমেনশন আছে। এই যে ফ্রিডম অফ মুভমেন্ট, এর কিন্তু দুটি ডাইমেনশন আছে। প্রথম ডাইমেনশন কি, ইন্টারনাল, অর্থাৎ রাইট টু মুভ ইনসাইড দ্য কান্ট্রি, এবং এটাই কিন্তু আমাদের এই আর্টিকেলে বলা হচ্ছে। 19 নম্বর আর্টিকেলে আমরা যে ফ্রিডম অফ মুভমেন্ট পড়লাম, যে অধিকারটি, এই ফ্রিডম অফ মুভমেন্টের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট ডাইমেনশনটি উল্লেখ আছে। ফার্স্ট ডাইমেনশনটি কিন্তু আমাদের এই ফ্রিডম অফ মুভমেন্টের মধ্যে পড়ছে, অর্থাৎ ইন্টারনাল যে মুভমেন্ট, রাইট টু মুভ ইনসাইড দ্য কান্ট্রি, আমাদের দেশের মধ্যে যেখানে সেখানে ঘুরে বেড়ানো, এটাই ফ্রিডম অফ মুভমেন্ট। কিন্তু এক্সটার্নাল রাইট, যেটা এক্সটার্নাল, অর্থাৎ রাইট টু মুভ আউট অফ দ্য কান্ট্রি, দেশের বাইরে ঘুরে বেড়ানো, এটা কিন্তু আর্টিকেল 19-এর মধ্যে নেই। আর্টিকেল 19-এ, অর্থাৎ আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে আর্টিকেল 19-এর রাইট টু ফ্রিলি মুভ, ফ্রি মুভমেন্ট, ফ্রিডম অফ মুভমেন্ট, রাইট টু ফ্রিডম অফ মুভমেন্ট, আর্টিকেল 19-এর একমাত্র প্রথম ডাইমেনশনটিকেই সুনিশ্চিত করেছে। দ্বিতীয় ডাইমেনশনটি, অর্থাৎ এক্সটার্নাল যে আউটিং, অর্থাৎ রাইট টু মুভ আউট অফ দ্য কান্ট্রি, সেটা কিন্তু 21 নম্বর দ্বারা, আর্টিকেল 21, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, এর দ্বারা সুনিশ্চিত করা হয়েছে। রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, জীবন ধারণের এবং আত্মস্বাধীনতার যে অধিকার, মানুষ তার জীবন ধারণের অধিকার আছে, তার তার পার্সোনাল কিছু তার স্বাধীনতা আছে, সেই স্বাধীনতাগুলি আমরা পাবো কোথায়, আর্টিকেল 21-এ। এবং এই আর্টিকেল 21-এই কিন্তু এই যে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল যে লিবার্টি আছে, তার মধ্যেই কিন্তু এক্সটার্নাল যে ডাইমেনশন, অর্থাৎ রাইট টু মুভ আউট অফ দ্য কান্ট্রি, সেটি এর মধ্যে পড়ছে আর্টিকেল 21-এর মধ্যে। তাহলে আর্টিকেল 19-এর মধ্যে কিন্তু ফার্স্ট ডাইমেনশন যেটা, সেটাই বলছে। অর্থাৎ ফ্রিডম অফ মুভমেন্টের দুটো ডাইমেনশন, এটা একটা, এটা একটা, ইন্টারনাল একটা, এক্সটার্নাল একটা। ইন্টারনালটা পড়ছে আর্টিকেল 19-এ আর এক্সটার্নালটা পড়ছে আর্টিকেল 21-এ। আচ্ছা, ফ্রিডম অফ রেসিডেন্স, ভারতের প্রতিটি নাগরিকের দেশের যে কোনো স্থানে বসবাসের অধিকার আছে। এই অধিকারটিতে সবথেকে উল্লেখযোগ্য দুটি কথা আছে, একটা হচ্ছে রিসাইড, একটা হচ্ছে সেটল। রিসাইড কি, দেশের মধ্যে রিসাইড কথাটার অর্থ কি, রিসাইড কথার অর্থ যে আমরা কোনো একটা জায়গায় বেড়াতে গেছি, বেড়াতে গিয়ে একটা হোটেল ভাড়া নিয়ে বা লজ ভাড়া নিয়ে সেখানে থাকলাম, বা কোনো একজন ব্যক্তি চাকরি সূত্রে কোনো একটি জায়গাতে গিয়ে আছে এবং সে সেখানে ঘর ভাড়া করে বা গভর্নমেন্টের কোয়ার্টারে বসবাস করছে, এবং পরবর্তীকালে সে যখন ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে যাবে তখন তার বাসস্থানও চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে রিসাইড, সে বসবাস করছে। আর সেটল, অর্থাৎ সেটল কথাটার অর্থ কি, সে একটা মানুষ কোনো একটা জায়গায় গিয়ে সেখানে বাস্তু জমি কিনে সেখানে ঘর বানিয়ে পাকাপাকি ভাবে থাকছে, এবং সেখানে রেশন কার্ড, ভোটার কার্ড এসব বানিয়ে একদম পাকাপাকি ভাবে থাকছে, এটাকে বলা হচ্ছে সেটল। তাহলে রিসাইড আর সেটল দুটো কথা আছে এই ফ্রিডম অফ রেসিডেন্সের মধ্যে। দেশের মধ্যে সব রকম ইন্টারনাল ব্যারিয়ার্সকে
রিমুভ করার উদ্দেশ্যে এই অধিকার। যত রকম ইন্টারনাল ব্যারিয়ার্স আছে, অভ্যন্তরীণ যে বাধাগুলো আছে, সেই বাধাগুলোকে রিমুভ করা, মানসিক সংকীর্ণতাকে দূরে সরিয়ে, অর্থাৎ হোল ইন্ডিয়া ইজ এ ইউনিট, এই যে ধারণাটা, এই ধারণাটাকে প্রতিস্থাপিত করার উদ্দেশ্যেই কিন্তু এই ফ্রিডম অফ রেসিডেন্স, অর্থাৎ এটাই কিন্তু ইন্টারনাল ব্যারিয়ার্স মিন্স এটাই যে ভারতকে একটা ইউনিট আকারে দেখানো, এবং মানসিক সংকীর্ণতা যেগুলো আছে সেগুলোকে দূরে সরিয়ে জাতীয়তাবাদকে জাগিয়ে তোলা এই অধিকারের উদ্দেশ্য। এই ক্ষেত্রেও রিজনেবল রেস্ট্রিকশন আরোপ করা হয় দুটি গ্রাউন্ডে, কি কি? ইন্টারেস্ট অফ জেনারেল পাবলিক আর প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ এনি শিডিউল ট্রাইব। অর্থাৎ ওই একই ব্যাপার যে কোনো প্রস্টিটিউট কোনো জেনারেল জায়গায় এসে সে বসবাস করছে, বা কোনো মানুষ গিয়ে প্রস্টিটিউট এরিয়ায় গিয়ে সে হয়তো বাড়ি ঘর বানিয়ে করছে, সেক্ষেত্রে জেনারেল পাবলিকের ক্ষেত্রে কিছু প্রবলেম আসে। তো এইটা হচ্ছে জেনারেল ইন্টারেস্ট অফ জেনারেল পাবলিক, ঠিক আগেরটির মতোই। এবং প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ এনি শিডিউল ট্রাইব, অর্থাৎ কোনো শিডিউল ট্রাইব এরিয়া, এই ধরনের যে দ্বীপগুলো আছে, জারোয়া দ্বীপ বা সেন্টিনারিজ, অঙ্গিস দ্বীপ, সেখানে গিয়ে মানুষ বসবাস করা, এই ধরনের বসবাসের ক্ষেত্রে কিন্তু ফ্রিডম অফ রেসিডেন্স নেই। এই ক্ষেত্রে কিন্তু রিজনেবল রেস্ট্রিকশন আনতে পারে রাষ্ট্র। এবার ফ্রিডম অফ প্রফেশন। ভারতের যে কোনো নাগরিক জীবনযাত্রার জন্য ব্যবসা, বাণিজ্য, চাকুরি, যে কোনো পেশায় যুক্ত থাকতে পারেন। ভারতের যে কোনো নাগরিক জীবনযাত্রার জন্য ব্যবসা, বাণিজ্য, চাকুরি, যে কোনো পেশায় যুক্ত থাকতে পারেন, এবং সে কিন্তু সেই পেশার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে ভারতের যে কোনো জায়গায়। রাষ্ট্র রিজনেবল রেস্ট্রিকশন আরোপ করতে পারে একটি গ্রাউন্ডে, যা হলো ইন্টারেস্ট অফ জেনারেল পাবলিক, এবং এটা দুরকম হবে, একটা ইমোরাল, একটা ডেঞ্জারাস। ডেঞ্জারাস, DANGE হবে এখানে, জিটা ভুল করে এটা মিসিং হয়ে গেছে, ডেঞ্জারাস। তাহলে ইমোরাল আর ডেঞ্জারাস, ইন্টারেস্ট অফ জেনারেল পাবলিক। তাহলে আমাদের যে ফ্রিডম অফ প্রফেশন যে অধিকারটি, এই অধিকারটি কিন্তু ফ্রিডম অফ প্রফেশন অধিকারটি কিন্তু আমাদের রাষ্ট্র তার উপর রিজনেবল রেস্ট্রিকশন আনতে পারে, এবং সেটা হচ্ছে একটি গ্রাউন্ডের উপর। সেই গ্রাউন্ডটি কি না, ইন্টারেস্ট অফ জেনারেল পাবলিক, ইন্টারেস্ট অফ জেনারেল পাবলিক। এবং এই ক্ষেত্রে ইন্টারেস্ট অফ জেনারেল পাবলিক দুটো ভাগে আমরা বলতে পারি, একটা হচ্ছে ইমোরাল, একটা হচ্ছে ডেঞ্জারাস। ইমোরাল অর্থাৎ কি? অর্থাৎ এমন কিছু কাজ যেটা হচ্ছে অনৈতিক কাজ, এমন একটা পেশা যে পেশাটা অনৈতিক, যেরকম শিশু বা মহিলাদের ক্ষেত্রে তাদের পাচার করা, অর্থাৎ হিউম্যান অ্যান্ড চিলড্রেন ট্রাফিকিং, ট্রাফিকিং ইন ওমেন অ্যান্ড চিলড্রেন, এইটা আমরা বলতে পারি ইমোরাল, একটা অনৈতিক কাজ, উদাহরণ হিসাবে বলা হলো এটা। এবার ডেঞ্জারাস বলতে এমন একটা পেশা যার মাধ্যমে সমাজের ক্ষতি হচ্ছে, অর্থাৎ কোনো ড্রাগ, কোন একটা হার্মফুল ড্রাগ তার বিজনেস করা, বা এক্সপ্লোসিভ যে সব বিস্ফোরক, যেগুলো সেই যেসব বিস্ফোরক পদার্থ তার ব্যবসা করা, এগুলো তো যথেষ্ট ডেঞ্জারাস, বিপদসংকুল। একটা ডেঞ্জারাস একটা ড্রাগ, একটা ক্ষতিকারক, একটা হার্মফুল ড্রাগ বা একটা এক্সপ্লোসিভ, এগুলো সমাজের পক্ষে যথেষ্ট বিপজ্জনক। তাহলে এই ব্যাপারে কোনো প্রফেশন, অর্থাৎ এগুলো কিন্তু ডেঞ্জারাস প্রফেশন। আর ইমোরাল কোনো অনৈতিক কাজ, যেরকম যেটা উদাহরণ দিলাম যে ওমেন অ্যান্ড চিলড্রেন ট্রাফিকিং, অর্থাৎ শিশু এবং মহিলা পাচার করা, এটা একটা অনৈতিক কাজ, এটাও সমাজের চোখে যথেষ্ট খারাপ। এই ধরনের যে কাজগুলো, এই ধরনের কোনো কাজ বা এই ধরনের কোনো পেশার মাধ্যমে কেউ যদি জীবিকা অর্জন করে, সেক্ষেত্রে কিন্তু ফ্রিডম অফ প্রফেশন যে অধিকার সেটা সে পাবে না। এক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু রিজনেবল রেস্ট্রিকশন আনতে পারে। এক্ষেত্রে রাষ্ট্রের দুটি অধিকার আছে। এক হচ্ছে পেশার জন্য প্রয়োজনীয় প্রফেশনাল ও টেকনিক্যাল কোয়ালিফিকেশন প্রেসক্রাইব করতে পারে। রাষ্ট্র কিন্তু কোনো একটি পেশার জন্য একটা গার্ড বেঁধে দিল, একটা প্রফেশনাল আর টেকনিক্যাল কোয়ালিফিকেশন প্রেসক্রাইব করলো, যে এই কাজটির জন্য এই কোয়ালিফিকেশন লাগবে, বা এই প্রফেশনের জন্য এই কোয়ালিফিকেশন লাগবে। এই ধরনের প্রফেশনাল আর টেকনিক্যাল কোয়ালিফিকেশন কিন্তু প্রেসক্রাইব করতে পারে রাষ্ট্র।
এবং 2 নম্বর কি, রাষ্ট্র নিজে কোনো ট্রেড, বিজনেস, ইন্ডাস্ট্রি বা সার্ভিস চালাতে পারে। রাষ্ট্র নিজেও কিন্তু কোনো ব্যবসা করতে পারে। স্টিল আয়রন ফ্যাক্টরি আমাদের টাটাতে যেরকম আছে বেসরকারি স্টিল আয়রন ফ্যাক্টরি, আবার সেখানে ভিলাইতে আছে সরকারি স্টিল আয়রন ফ্যাক্টরি। তাহলে আমাদের রাষ্ট্র কিন্তু সরকারিভাবে ট্রেড করতে পারে, কিছু বিজনেস করতে পারে, কোনো ইন্ডাস্ট্রি খুলতে পারে বা কোনো সার্ভিস চালাতে পারে, এবং মনোপলিও করতে পারে এক্ষেত্রে, এবং তার জন্য কোনো জাস্টিফিকেশনের দরকার নেই। এই ক্ষেত্রে, এই বিজনেসের ক্ষেত্রে বা কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হয়তো ভারত সরকার ভাবলো কি একটা দুধের ফ্যাক্টরি করবে, এবং সেই দুধের ফ্যাক্টরি তারা মনোপলি করবে, ভারতের বর্ষে আর কাউকে দুধের ফ্যাক্টরি করার বা কোনো বেসরকারি ফ্যাক্টরি, কোনো বেসরকারিকরণ হবে না, কোনো বেসরকারি কোম্পানি দুধের ফ্যাক্টরি খুলতে পারবে না। যে কটি দুধের ফ্যাক্টরি থাকবে সারা ভারতবর্ষে সেটি একমাত্র ভারত সরকার চালাবে, এবং অর্থাৎ মনোপলি, ওই একটি ক্ষেত্রে একজনই থাকছে, অনলি গভর্নমেন্ট থাকছে, সরকার থাকছে। তাহলে এক্ষেত্রে সরকার কিন্তু মনোপলি চালাচ্ছে। এক্ষেত্রে কিন্তু সরকার মনোপলি চালাতে পারে, এবং তার জন্য কোনো জাস্টিফিকেশনের দরকার নেই। যেমন সব থেকে ভালো উদাহরণ হচ্ছে আমাদের দেশে রেল ব্যবস্থা। রেল কোম্পানি কিন্তু পুরোটাই গভর্নমেন্টের কোম্পানি, এবং অন্য কোনো কোম্পানি, কোনো বেসরকারি কোম্পানি ভারতবর্ষের বুকে কোনো রেল চালায় না। কোনো ট্রেন, এমন কোনো ট্রেন নেই যে ট্রেনটা কোনো একটা বেসরকারি কোম্পানির ট্রেন। এক্ষেত্রে কিন্তু এই রেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু ভারত সরকার মনোপলি চালাচ্ছে। তাহলে ভারত সরকার কিন্তু মনোপলি চালাতে পারে কোনো সার্ভিস বা কোনো ইন্ডাস্ট্রি, কোনো বিজনেস বা ট্রেডের উপর, এবং এর জন্য কিন্তু কোনো জাস্টিফিকেশনের দরকার নেই, কারো কাছে কোনো জবাবদিহি করতে হবে না। সুন্দর, এই গেল মোটামুটি আমাদের আর্টিকেল 19 নিয়ে একটা মোটামুটি আলোচনা, যেখান থেকে আপনারা কিছু শিখতে পারবেন এবং আশা করি বুঝতেও পারবেন, এবং পরীক্ষা হলে আপনারা এখন আর্টিকেল 19 থেকে যখন কোনো কোশ্চেন আপনারা পাবেন সেটা আশা করি খুব ভালোভাবে সলভ করতে পারবেন। সুন্দর, পরবর্তী ক্লাসে আমরা যে ফান্ডামেন্টাল রাইটসের আরো যে ধারাগুলো আমাদের এখনো আছে সেই ধারাগুলো নিয়ে আমরা আবার পরবর্তী ক্লাসে ডিটেল আলোচনা করব। সো বন্ধুরা, আজকের মতো ক্লাস এখানেই শেষ। নমস্কার।